রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের আশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। 29 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না করার সিদ্ধান্ত নিলেও বিকেল 3টায় মার্চ ফর ইউনিটির ঘোষণা দেয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি চলছে শহীদ মিনারে। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। নূরে আলম, আপনি এর আগে যেমনটা জানাচ্ছিলেন 3টার দিকে আনুষ্ঠানিক শুরু হওয়ার কথা, 1 ঘন্টা পেরিয়ে গেল। গণজমায়েত কেমন হলো এই বিষয়টি জানাবেন, আর ওখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা ঠিক আজকে কি বলছেন, কি বানিয়ে দিচ্ছেন? বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে শহীদ মিনারে এসে জমায়েত হয়েছেন। কিছুক্ষণ আগেই এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু হয়েছে। গণঅভ্যুত্থানে একজন শহীদের বাবার তার বক্তব্যের মধ্য দিয়ে এই মার্চ ফর ইউনিটির আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা দেখছি পুরো শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য, সারা দেশ থেকে মানুষ এই সমাবেশে অংশ নিতে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারাও এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে স্লোগান চলছে, নানা ধরনের স্লোগান চলছে ফ্যাসিস্ট বিরোধী। শেখ হাসিনার বিচার দাবি করছেন এখানে আসা আন্দোলনকারীরা, এবং তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তার 16 বছরের শাসন আমলের গুণ খুন, ভোটাধিকার লঙ্ঘন, প্রত্যেকটি অপরাধের বিচারের মুখোমুখি তাকে করতে হবে বলে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি তুলছেন। এর আগে আমরা দেখছি দুপুর 12টা থেকেই এই শহীদ মিনার এলাকায় এই সমাবেশে অংশগ্রহণ করতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। শুধু শিক্ষার্থী নয়, নানা শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশ নিয়েছেন। এর আগে 28 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আজকে পাঠ করা হবে। কিন্তু গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে সরকারের উদ্যোগে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলনে অংশ নিয়েছে সকল রাজনৈতিক দল মতের সাথে ঐক্যবদ্ধভাবে আলোচনা করে তারপরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। এরপর সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করা হবে আনুষ্ঠানিকভাবে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করে আজকে এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেখানে বলা হয় যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র পাঠ করা হবে না, এটি কিভাবে হবে এবং কি কি থাকতে হবে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট ভাবে এখানে বক্তব্য দেবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে 1947 থেকে 2026 পর্যন্ত আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ প্রত্যেকটি ঘটনাকে ফুটিয়ে তোলা হবে। 1947 সালে এই জনপদের মানুষের যে এরই মধ্যে দেখতে পাচ্ছি পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের যেই বেদি, আশপাশের এলাকা, লোকে লোকারণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের সামনে পর্যন্ত লোক চতুর্দিকে। কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে অন্যান্য কারা এসছেন, গুরুত্বপূর্ণ মঞ্চে কাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কি বলছে, এদের সাথে একমত কিনা, সব মিলিয়ে সেখানকার উপস্থিতি কারা কিভাবে এসছে একটু জানাবেন। মঞ্চে যারা আছেন তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্বে যারা ছিলেন তারা মঞ্চে আছেন।
এবং আমরা এখানে দেখছি শুধুমাত্র আন্দোলনকারী শিক্ষার্থী নয়, নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, যার সংস্কৃতিতে শুধুমাত্র শহীদ মিনার এলাকায় নয়, এই পাশে এনএক্স ভবন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আইন অনুষদ রয়েছে, আইন অনুষদের ভবন ভবন, সেই এনএক্স ভবন পর্যন্ত মানুষে ভরে গেছে। এবং এখানে যারা রয়েছে স্বজনরা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা এখানে রয়েছেন। তারা এখানে যেটি বলছেন যে বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের সন্তান, ভাই, বোন প্রাণ দিয়েছেন, আগামীতে যাতে এই দেশ গড়ে তোলা সম্ভব হয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। আর আরেকটা বিষয় তারা ফুটিয়ে তুলেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে গণ হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার করতে হবে। আমাদের সাথে এখন সহকর্মী রহমান, আমি সরাসরি যাবো তার কাছে। কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে উপর থেকে ড্রোন ক্যামেরায় যে চিত্র দেখা যাচ্ছে, শহীদ মিনারের পুরো বেদি, আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির যে এনএক্স বিল্ডিং সামনে, পুরো এলাকায় কিন্তু লোকে লোকারণ্য, শিক্ষার্থীরা এসছে। সেখানে আমাদের দুজন সহকর্মী নূরে আলম ছিলেন এতক্ষণ আমার সাথে টেলিফোন লাইনে, এই মুহূর্তে সহকর্মী এজাজুর রহমান, সকাল থেকে তারা সেখানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকার 7 কলেজ সহ বিভিন্ন দিক থেকে, ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা তারা এসেছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, এই মার্চ ফর ইউনিটিতে। এই প্রোগ্রামটি মূলত হওয়ার কথা ছিল, গতকালকে যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এখান থেকে প্রকাশ করার কথা হয়েছিল, কিন্তু রাতের বেলায় গভীর রাত্রে 2 দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2টি সংবাদ সম্মেলন থেকে জানানো হয় সরকার যেহেতু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সরকারিভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, সেই কারণে তারা রাত 1টা এবং 12টায় 2টি সংবাদ সম্মেলন করে, একদিকে সার্জিস আলম ছিলেন, আরেক সমন্বয়ক ছিলেন, তারা সেখান থেকে জানিয়েছেন যে আজকে এই প্রোগ্রামটি অব্যাহত থাকবে, তবে সেটির নাম পরিবর্তন করে মার্চ ফর ইউনিটি করা হয়েছে এবং যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল তাদের, সেটি সরকার দিবে, তারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। আমরা আজকে সেই মার্চ ফর ইউনিটির সেই সমাবেশের একেবারে ড্রোন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সহকর্মী এজাজুর রহমান আমার সাথে রয়েছেন। এজাজুর রহমান, একটু জানাবেন যে সেখানে এখন কি অবস্থা, কি বলছেন, মার্চ ফর ইউনিটিতে কি ধরনের কর্মসূচি থাকছে, বক্তব্য কি দিচ্ছেন, জুলাই আগস্ট এই আন্দোলনের সাথে হতাহতের পরিবার কারা আসছে, আহত কারা আসছে, তারা কি বলছেন? আমাদের সাথে সহকর্মী নূরে আলম ছিলেন এবং এজাজুর রহমান কিছুক্ষণের মধ্যে আবারও যুক্ত হবেন। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি একেবারে ঢাকা মেডিকেল কলেজের এলাকা থেকে এই পাশটি কিন্তু পুরোটাই লোকে লোকারণ্য এবং সেখানে কিছুক্ষণ আগে আমরা যতটুকু খোঁজ পাচ্ছিলাম এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বিভিন্ন জায়গায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং যারা আহত হয়েছেন তারা সবাই কিন্তু সেখানে জড়ো হয়েছেন। তাদের মূল বক্তব্য এখন পর্যন্ত বিগত সরকার অর্থাৎ পতিত সরকারের বিচার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে, মামলাও হয়েছে, বিচার শুরু হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের বিচার নিশ্চিত করা এবং সেটি অতি দ্রুতই করা। একই সাথে সংবিধান সংস্কার সহ বিভিন্ন যে কমিশনগুলো করা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, দুদক সংস্কার কমিশন, এই যে সংস্কার কমিশনগুলো, সেই কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুত সংস্কার করা। তবে আজকের এই সমাবেশে কোনো রাজনৈতিক দল সরাসরি এখন পর্যন্ত অংশগ্রহণ করা বা একাত্মতা ঘোষণা করার মতো সেইভাবে কোনো ধরনের খবর আমরা পাইনি, কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে সব ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সেখানে রয়েছে, কিন্তু পরিচিত কারা এই মুহূর্তে রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো। গতকাল রাত থেকেই যখন এই সমাবেশ
আজকে কি হচ্ছে এই সমাবেশ, আসলে মার্চ ফর ইউনিটিতে কি কি ধরনের বক্তব্য আসবে বা কি করা হবে সেটি নিয়ে যখন সংবাদ সম্মেলন চলছিল তারপর থেকে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল, কিন্তু মাঝরাত থেকে একেবারে স্পষ্ট করে দেন সমন্বয়ক সার্জিস আলম, সেখানে নাগরিক কমিটির নেতা যারা রয়েছেন হাসনাত আবদুল্লাহ, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে বারবার করে তারা নিশ্চিত করেছেন এই প্রোগ্রামটি হচ্ছে, তবে সেখানে ঘোষণাপত্র ঘোষণা করা হবে না। তারা মার্চ ফর ইউনিটি অর্থাৎ সরকারের সাথে একাত্মতা ঘোষণা করা হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে শক্তি সেটির তারা একটি ইউনিটি তারা সেখান থেকে দেখাতে চান। এই মুহূর্তে সরাসরি আমার সাথে একেবারে শহীদ মিনার থেকে আমার সাথে সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী এজাজুর রহমান। আমরা যাব তার কাছে। এজাজ, এই মুহূর্তে সেখানকার কি চিত্র একটু জানাবেন? আমরা ড্রোন চিত্রে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে, শিক্ষার্থীরা সেখানে আছে, বলবেন। যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, কিন্তু গত রাতেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। সেই অনুযায়ী মার্চ ফর ইউনিটির ব্যানারে আজকে এখানে ছাত্র জনতা থেকে শুরু করে অপর জনসাধারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে জড়ো হয়েছে। এবং আমরা ধারণা করছিলাম যে হয়তোবা 5 আগস্টে যেভাবে সাধারণ মানুষের গণজোয়ার তৈরি হয়েছিল, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়েছিল, সেরকমটা হয়তো হবে না, কিন্তু ততটা না হলেও আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের যতগুলো এরিয়া বা সড়ক রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে মানুষের জনসমুদ্র বলা যায় কিছুটা, এবং এই জনসমুদ্রের মধ্য দিয়ে আমি এখানে দুপুরের আগে থেকেই যেহেতু এই এলাকায় রয়েছি দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে 3টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকে অর্থাৎ সকাল থেকে এখানে এসে জড়ো হতে থাকেন। এবং গতকালকে যেহেতু একটি প্রোগ্রাম হবে কি হবে না এরকম একটা ধরনের সন্দেহ ছিল, কিন্তু তারপরে মধ্যরাতে ঘোষণা আসার আগে থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে অর্থাৎ দূরবর্তী জেলার মানুষজন রওনা দিয়ে দেয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান করে। এবং আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে দূরবর্তী একটি জেলা লালমনিরহাট থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে তারা জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে সুদূর যে লালমনিরহাট, বগুড়া, কুড়িগ্রাম থেকে শুরু করে এদিকে কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে সিলেট, মৌলভীবাজার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী থেকে শুরু করে টাঙ্গাইল, মধ্যাঞ্চল, ময়মনসিংহ, বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকে এখানে এসে জড়ো হয়েছেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা, অন্যান্য শ্রেণী পেশার মানুষ প্রত্যেককেই দেখতে পাচ্ছি। এবং এই শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভাজন নেই। বিশেষ করে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন রয়েছে তেমনি কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে, এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আলিয়া বা কওমি কোনো বিভাজন নেই। সবাই কিন্তু এক বাক্যে এক জায়গায় অপমর জনসাধারণের যে স্রোত সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়েছে। এবং এর মধ্য দিয়ে আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে তারা আসলে কি ধরনের বার্তা দিতে চায় বা সমন্বয়ক যারা রয়েছে তারা কি বলতে চায়, কি ধরনের বার্তা নিয়ে তারা এলাকায় ফিরতে চায়। তারা বলছে যে 5 আগস্টের পরে যে ধরনের বিভাজনের রেখা তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিস্টদের দোসর যে তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, বিভাজনটা তারা মুছে ফেলতে চায় এবং এক বাক্যে এক জায়গায় এসে একটা মিলিত মোহনায় এসে তারা চায়। এবং সেই মোহনার যে জনস্রোতটা, তাদের যে জাতীয় চেতনা, সেই চেতনাটা এক জায়গায় সমুন্নত রাখতে চায়। সেটি হচ্ছে একটা গণতান্ত্রিক সুস্থ বাংলাদেশ তারা দেখতে চায়, যেখানে স্বৈরাচার হবে না, যেখানে ভূমিকম্প হবে না, সাধারণ মানুষের সাথে বসবাস করতে পারে। অর্থাৎ স্বপ্নের এক বাংলাদেশ, যে বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেক নাগরিকের মনে সুস্থ থাকে বা তার মনে প্রত্যেকেই একটা বাংলাদেশ চায়। এবং 5 আগস্টের পরে এজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং সেখানকার চিত্র আপনি যা জানাচ্ছিলেন চিত্র একই দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে মার্চ ফর ইউনিটি যেই সমন্বয়কদের অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই অনুষ্ঠান সেটি চলছে। মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত বাংলাদেশের নিয়ন্ত্রণে। সীমান্তে শান্তি রক্ষা ও সেন্ট মার্টিনে নিরাপদ যাতায়াত নিশ্চিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের সাথেই যোগাযোগ চলছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারত হুঙ্কার দিলে বাংলাদেশও পাল্টা হুঙ্কার দিতে প্রস্তুত। পুলিশ বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। এ সময় অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধ, আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলো ওই জায়গায় তারা দখল করে।
এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ নাই, বাংলাদেশে কোনো সংখ্যার কোনো কারণ নেই। প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, তবে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই ধারণা দেওয়া যাবে কবে নাগাদ নির্বাচন হবে, এমন কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন, তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মার্চের 2 তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তথ্য দেন সিইসি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। রাতে নয়, ভোট হবে দিনের আলোতে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। সকালে ঝালকাঠির নেসারাবাদে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাষ্ট্র স্থিতিশীল, তবে সরকার পরিবর্তনশীল। এদেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি। এতদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই সুযোগ আর দেয়া হবে না। 5 বছর পর পর ভোট হবে, জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব, এবং যারা আসবেন তাদের জন্য আমরা পথ সুগম করতে চাই। এবং ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক দেন, আগামী দিনে ভোট হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকায় নিখোঁজের 8 ঘন্টা পর প্রতিবেশীর ঘর থেকে শিশু সাহালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশী হাসানকে আটক করা হয়েছে। আটক হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত 1:30টার দিকে পুলিশ সন্দেহভাজনভাবে প্রতিবেশী হাসানের ঘরে তল্লাশি চালায়। এ সময় ওয়ার্ড্রবের ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে হাসান। পরকীয়া সম্পর্কের কারণে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও কথা বলবো। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, খুবই অস্বাভাবিক ঘটনা, প্রতিবেশীর ওয়ার্ড্রবের ভেতরে শিশুর মরদেহ পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে। মানে ঘটনাটা আসলে কিভাবে কি করে? দেখুন, এই ঘটনাটা আমি যদি একটু বলি, আমরা যারা সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছি, আমরা প্রতিবেশী, স্বজন এবং পুলিশ, এই 3 দিকের যে তথ্যটা মূলত পেয়েছি, এই তথ্যে এই যে প্রতিবেশী হাসান মিয়া, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, একেবারে পার্শ্ববর্তী ভৈরবের, তিনি ওই বাড়িতে ভাড়া থাকেন, পাশাপাশি ওই মালিকের অনেকটা কেয়ারটেকারের মতো কাজ করেন, এবং তিনি মানে দিন মজুর। একটা রুমে তিনি ব্যাচেলরই থাকেন। আর পাশাপাশি ওই যে শিশুটাকে হত্যা করা হয়েছে, এই শিশুর মা এই শিশুটাকে নিয়ে পাশাপাশি আরেকটা ঘরে ওই বাড়িতেই থাকেন, এবং এই শিশুর যে বাবা তিনি কাতার প্রবাসী, তিনি কাতারে থাকেন। আমরা যে তথ্যগুলি পেয়েছি, তথ্যগুলি থেকে আসলে অনেকটা পরকীয়া, এবং এটা একতরফা পরকীয়া। ওই যে হাসান মিয়া, তিনি ওই প্রতিবেশীর যে স্ত্রী, নিহতের যে মা, তাকে প্রায় উত্ত্যক্ত করতেন, পরকীয়া করার জন্য প্রস্তাব দিতেন এবং তাকে বিয়ে করবেন, এরকমও একটা কথা শোনা যায়। সব মিলে আমি যদি আপনাকে বলি যে এটা আসলে একতরফা একটা পরকীয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করাতে তিনি আসলে রাগের বশীভূত হয়ে মানে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। এবং গতকাল বিকালে এই শিশুটা প্রথম নিখোঁজ হয়, পরে রাতে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। এর আগে অনেক খোঁজাখুঁজি করেছেন। শিশুর মা কিন্তু মাইকিং করেও মানে জানিয়েছেন একদম আশেপাশের এলাকায় যে আমার ছেলেটা নিখোঁজ রয়েছে। পরে পুলিশ আসলে প্রথমে এই সাধারণ ডায়েরি বর্ণনা দিয়েছে, হত্যার বর্ণনা দিয়েছে হাসান মিয়া, তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। হত্যার বর্ণনা দিয়েছে কিনা সে?
ছিলেন এবং তার কথাবার্তা একটু সন্দেহ হয়। আচ্ছা, সে হত্যার বর্ণনা দিয়েছে এবং আমি যদি আপনাকে বলি যে পুলিশ প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি তাকে হত্যা করেছেন সে কথা বলেছেন, কিন্তু এটা আসলে ওই যে পরকীয়ার জেরে বা পরকীয়া প্রত্যাখ্যান করা যে হত্যাটা করেছেন এটা এখনো তিনি বলেননি, জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি তাকে আদালতে সোপর্দ করা হবে। কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহজাহান সাজু। হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইনের কাজ করতে গিয়ে বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত, 1 জন আহত হয়েছেন। সকালে উপজেলার ডুবাও ওই এলাকায় আকিজ গ্রুপের নির্মাণাধীন একটি প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিজান গাজী, মাহফুজ মিয়া, মোহাম্মদ ফয়সাল ও প্রকৌশলী রিয়াজ উদ্দিন, সবাই চাঁদপুরের বাসিন্দা। পুলিশ জানায় শিল্প প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করছিলেন ঠিকাদারের লোকজন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আকিজ গ্রুপের প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক ফয়সালের মৃত্যু হয়। আহত 1 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনিক্যাল কারণে হয়তো বিস্ফোরণ ঘটতে পারে বা কোনো কারণে ঘটছে সেটা আমরা এখনো জানি না। তো এখানে স্পটে 2 জন মারা গেছে, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর 2 জন মারা গেছে, আর 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, 1 জন সংখ্যামুক্ত আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, গ্যাসের লাইনে কোনো সমস্যা নাই, তাদের টেস্টিং ইউনিটে বিস্ফোরণটা ঘটছে মূলত। প্রায় 36 ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে অপহরণের শিকার নারী চিকিৎসক। কুপিয়ে আহত করা হয় চিকিৎসকের মাকে। এই ঘটনায় মামলা করেছে পরিবার। এরপরই নারী চিকিৎসককে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার 118 নম্বর বাসা থেকে অপহৃত হন নারী চিকিৎসক। তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত পা বেঁধে বাবাকেও অপহরণ করে 6 জনের একটি দল। অপহৃত চিকিৎসকের মা জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে বাসায় ঢুকে পড়ে। পরে স্বামী ও মেয়েকে মাইক্রোবাসে করে নিয়ে যায়। জখম করে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, ওর বাবা আমার মেয়েকে নিয়ে চলে গেছে। পরে ওর বাবাকে নাকি ইঞ্জেকশন দিয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। পরে রাস্তায় ফেলে দিয়ে মেয়েকে নিয়ে চলে, মেয়ে কি অবস্থা আমি বলতে পারছি না। পরিবারের অভিযোগ, অপহরণের পেছনে রয়েছেন তানজিম খান ওরফে রোশন আলম, কখনো আওয়ামী লীগ নেতা, কখনো ফজলের নূর তাপসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন তিনি। নারী চিকিৎসককে স্ত্রী বলেও দাবি করতেন তানজিম। আমাদের কাছে হজ থেকে আসা পরে কোনো সমস্যা নাই, এই 5 তারিখের ঘটনার পর থেকে আবার শেষ। অক্ষত অবস্থায় নারী চিকিৎসককে উদ্ধারের দাবি স্বজনদের। পুলিশ বলছে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। রকম ফ্রড, তিনি আওয়ামী লীগে 5 আগস্টের আগে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, 5 আগস্টের পর এখন বিএনপি জামাতের নেতা এরকম দাবি করে। তা আমরা সর্বোচ্চ শাস্তি চাই। মেয়েকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে আর কি থানা পুলিশ। এই যে লোক অপহরণ করেছে এবং তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে যে মেয়ে তার সাথে পূর্ব পরিচিত ছিল বলে জানা যাচ্ছে। অপহরণের ঘটনায় চন্দ্রিমা থানায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেছে নারী চিকিৎসকের বাবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সকালে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলে উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনা থেকে শিক্ষার্থীরা 25টি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় একটি বাস পেছনে পড়ে গেলে ওই বাসের চালকের সঙ্গে সড়কে চলাচলকারী অন্য একটি গাড়ির সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু লোকজন বাস থেকে কয়েকজন শিক্ষার্থীকে নামিয়ে মারধর করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আহত হয় অন্তত 20 জন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান। এর আগে দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কোহিনুর বেগম জানিয়েছেন, 7 খুনের মাস্টার মাইন্ড আকাশ মণ্ডল। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তার কাছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে।
তার একার পক্ষে এই হত্যাকাণ্ড সম্ভব নয়, যা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে র্যাব ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে, পরে তাকে আদালতে হাজিরের পর শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া গত মঙ্গলবার 7 খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হত্যা মামলা করেন। এই ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন। তার 164 জবানবন্দি আজকে 31/12/2024 তারিখে সিনিয়র জুডিশিয়াল এক ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করেছেন। একজনের পক্ষে 7 জন লোককে মার্ডার করা কোনোভাবেই পসিবল না। তো সেগুলো তার 164 প্রয়োজন 164 হওয়ার পরে আবার তাকে রিমান্ডের প্রেয়ার আসতে পারে। নড়াইলে একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। দুপুরে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2014 সালে বিজয় দিবসে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এনটিএম ব্যাংকোয়েট হলে তাকে তারেক জিয়ার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় কালিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান বিশ্বাস তারেক জিয়াকে আসামি করে মামলা করেন। মামলায় 2021 সালে তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করলে অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দেয় আদালত। পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত রাতে আব্বাস হাওলাদারের পরিবারের 6 সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম না ভাঙায় প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি করে ঘুম থেকে উঠে তারা দেখতে পান দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে আলমারিতে রাখা 2 লাখ টাকা, 3 ভরি স্বর্ণ, 5টি মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত কাঠবোঝাই ট্রাকের কারণে খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে খাগড়াছড়ির দিঘিনালা লংদু সড়কের চৌমোহনী এলাকায় এই ঘটনা ঘটে। দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, বলখালী ছড়ার উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির উপর অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক উঠলে সেতুর পাটাতন দেবে ট্রাকটি আটকে যায়। এ সময় কোনো হতাহত না হলেও সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যান চলাচল। বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। এরই মধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেলগুলো। হোটেল মালিকরা জানান, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণে এরই মধ্যে হোটেল মোটেল রেস্তোরাঁ বিনোদন স্পট সহ বিভিন্ন স্থানকে রঙিন লাইট বেলুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও নতুন বছরকে স্বাগত জানাতে বেশিরভাগ হোটেল ধোয়া মোছা করে নতুন সাজে সেজেছে। পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলিয়া সাঁচরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল বলেন, গ্রামাঞ্চলের বিভিন্ন মাদ্রাসার দরিদ্র শিশুদের মাঝে 1000 কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের পক্ষে এবং আমাদের যে সাবেক সংসদ আল্লাহ হাফিজ সাহেবের নির্দেশে আমার ব্যক্তিগত উদ্যোগে আমার আজকের এই কার্যক্রম, আমার কার্যক্রমের মেইন থিম যেটা আর কি, আমি আমার এই বাচ্চাদের দোয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, আগামীর তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ নির্মাণে কাজ শুরু হয়েছে। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। র্যালিতে সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এই ছিল এখনকার সমগ্র বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব ও এক্সে রয়েছে আরও বিস্তারিত খবর।